বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে। আমরা চাই বাংলাদেশের আগামী দিনেও আপনারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবেন, শ্রমিকদের পাশে থাকবেন। এ বলেই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনারা জানেন রানা প্লাজার সেই প্রত্যক্ষ ক্ষতিগ্রস্ত শ্রমিক আমাদের মাঝে উপস্থিত আছেন রাশেদা বেগম। রাশেদা বেগম সেদিনের সেই ঘটনা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবে। রাশেদা বেগম। আসসালামু আলাইকুম। আমি রানা প্লাজার শ্রমিক একজন রাশিদা বেগম। আমি রানা প্লাজায় সাভার রানা প্লাজায় 4 তলায় চাকরি করতাম। আমার বেতন ছিল ওভারটাইম বেতন দিয়ে আমি মনে করেন 13-14 হাজার টাকা বেতন পাইতাম। সেই সময় আমরা রানা প্লাজায় চাকরি করে অনেক ভালোই ছিলাম। কিন্তু এখন আমরা রানা প্লাজা আজকে 24 এপ্রিলে ভেঙে পড়ে যায়। সেইখানে আমি দুর্ঘটনায় খুব আহত হয়েছি। সেখান থেকে আমাকে অনেক রকমের চিকিৎসা দেওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে কোনো চিকিৎসা আমরা এখন ভালোভাবে পাই না। আমার শরীরে অনেক অসুস্থ, সেই কারণে আমাদের চিকিৎসা মেডিকেলে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই চিকিৎসাগুলি আমরা ভালোভাবে পাচ্ছি না। আমরা সরকারকে কাছে বলতে চাই কেন আমাদের এই চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা এই পর্যন্ত ক্ষতিপূরণের টাকাটাও পাইলাম না। কি অপরাধ ছিল আমাদের? আমরা তো ভালো অবস্থায় কাজকর্ম করে খাইতাম, কিন্তু গরিব মানুষ বলে আমাদের কোনো বিচার আমরা আজ পর্যন্ত পেলাম না। রানা প্লাজার গার্মেন্টসের 5টা মালিক ছিল। সেই মালিক এক একজন অন্য জায়গায় ঠিকই তারা ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, আর আমরা গরিব মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখনো আমরা প্রধানমন্ত্রীর কাছে জানাই যে আমাদের ক্ষতিপূরণটা বুঝে আমাদের হাতে এখনো তুলে দেখ। আজ কত বছর হয়ে গেল, 11-12 বছর হয়ে গেল। এখন আমরা এই পয়লা দিবসের সময় রাস্তায় রাস্তায় হাঁটি, কিন্তু আমাদের কোনো কেউ জায়গায় কোনো কর্ম দিচ্ছে না। আমরা চাই আমাদের শরীরটা সুস্থ রাখুক, ভালো চিকিৎসা দেখ। এই রানা প্লাজার যে বিল্ডিংটা ধসে পড়েছে, সেই বিল্ডিং এর কথা ছিল যে প্রধানমন্ত্রী বলছিল এখানে আমরা একটা মেডিকেল দিয়ে দিব, যে রানা প্লাজার রোগী, তাজিম গার্মেন্টসের রোগী, জেনে জেনে গার্মেন্টস ধসে পড়েছে, সেই সব অসুস্থ রোগীগুলো চিকিৎসা নেবে। সেইভাবে আমাকে কোনো কিছুই দেওয়া হচ্ছে না। আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের চিকিৎসা ভালো রাখবে, আর আমাদের একটা কর্মসংস্থান খুলে দেয়। আমরা কোনো কর্মস্থল এখনো পাচ্ছি না, আমাদের ক্ষতিপূরণটা আমরা এখনো বুঝে পাচ্ছি না। সবাই বলে যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের ক্ষতিপূরণের টাকা এখনো আছে, তাহলে আমাদের কেন হাতে হাতে বুঝে দেওয়া হচ্ছে না? আমরা গরিব মানুষ যাই পাই আমাদের ক্ষতিপূরণ টাকা, আমরা তাই নিয়ে পাই ফ্লাবার নিয়ে নিজেরা নড়ে চড়ে খাইতে চাই। আমরা এদেশে বাঁচতে চাই, আমাদের কেন বাঁচার কোনো পথ খুলে দেওয়া হচ্ছে না? আমরা সবাইকেই বলতে চাই এদেশের সবাই মানুষ, আমরা এই বাংলাদেশের নাগরিক হয়ে কেন রাস্তায় রাস্তায় ঘুরি? এটা কি সরকার আমাকে দেখে না যে আমাদের এতগুলো শ্রমিক আহত, রানা প্লাজার দুর্ঘটনায় যে শ্রমিক রাস্তায় রাস্তায় বেড়াইতেছে, কোনো গার্মেন্টসে আমরা কাজ করা পারতেছি না। গার্মেন্টসের অনেক বেতন বেশি একটু বাড়াই দিচ্ছে, কারণে এখন তারা আমাকে টার্গেট বেশি রকম দেয়, ডাবল কাজ না দেওয়া বলে 2-4 দিন গার্মেন্টস করার সাথে সাথে বেড়ে যাও, কাজ করতে পারো না, তাহলে গার্মেন্টসে কেন এসেছো? কিন্তু গার্মেন্টসের কত গালাগাল বকা বাজ্য শুনে আমরা কাজ করে খাচ্ছি, কিন্তু তারপরেও কি তারা চোখে কিছু বাঁচছে না যে ক্ষতিপূরণের টাকাগুলি আমাকে কেন দেয় না? আমাকে ক্ষতিপূরণ টাকা দিলে আমরা হয়তো ছেলে মেয়েকে নিয়ে 2-1 বেলা ডাল ভাত খেয়ে বাঁচে থাকতে পারি। আমি প্রধানমন্ত্রীকে বলি আমাদের ক্ষতিপূরণ চাই, আমাদের অধিকার আমরা চাই, আমাদের অধিকার আমাদের হাতে। সবাইকে শ্রমিক আহত যত শ্রমিক আছি তাকে সবাইকে দেখে যাই কিছু পাই আমাদের বুঝে বুঝে আমাকে হাতে দিবে। তারা বলে যে নানান জায়গায় বৈঠক হয়, বলে যে সব তো রানা প্লাজার কোটি টাকা দিয়েছি, কই আমরা তো কখনো হাতে পাই নাই। আমরা যদি হাতে পাইতাম তাহলে তো এখনো রাস্তায় রাস্তায় ঘুরতাম না, আমাদের কর্ম আমরা করে খাইতাম। কিন্তু আমরা আমার ক্ষতিপূরণ টাকা চাই। যে আমরা 5টা গার্মেন্টসের নামে যে মামলা হয়েছে, এখনো মামলা চলতেছে।
করতেছে যে আমরা কেন ওই মামলা চালাই আর মামলা আমাদের পক্ষে আসে, তা আমরা টাকা পয়সা ক্ষতিপূরণের পাই না। কি কারণে পাই না? এই কারণ আমরা জানতে চাই, যে আমাকে জানানো হোক আমরা অপরাধ করছি। রানা প্লাজা গার্মেন্টস তো রানা আমাকে গ্যারান্টি দিয়েছিল 100 বছরের গ্যারান্টি, তার গার্মেন্টসে 1 ঘন্টাও গ্যারান্টি যায় নাই। আমাকে জোর করে লাঠি দিয়ে বাইরে গার্মেন্টসে উঠানো হয়েছে যে তোমরা কাজ না করে তোমাকে বেতন আটকাইয়ে দিব। আর এখন আমরা এই টাকা পয়সার কারণে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমাকে ক্ষতিপূরণের টাকা আমার হাতে কেন দেয় না? আর আমরা যে কোনো মেডিকেলে যাই, কয় তোমাকে তো ক্ষতিপূরণে অনেক টাকা দিছে, কয়ে আমরা তো কোনো ক্ষতিপূরণে পাই নাই। আমাদের ক্ষতিপূরণের টাকা আমরা প্রধানমন্ত্রীর কাছে চাই যে আমাকে ক্ষতিপূরণ আপনি নিজে হাতে সবার কাছে বুঝে বুঝে দিবেন। আমরা জানি আমাকে ক্ষতিপূরণের টাকা নিয়ে ভালো বাচ্চা নিয়ে জানি 2 বেলা করে খাইতে পারি, এটা আমি তার কাছে আবেদন করি সরকারের কাছে। ধন্যবাদ রেশমা আপাকে। তিনি এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ। শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মহান শ্রমিক দিবসে এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, এই তীব্র দাবদাহের মধ্য দিয়ে শ্রমিকের সন্তানদেরকে স্কুলে পাঠাতে চায় ডামি নির্বাচনের ডামি অবৈধ মন্ত্রীরা, কিন্তু তাদের সন্তানেরা স্কুলে স্কুলে যায় সেখানে তো এসি আছে, কিন্তু যেখানে শ্রমিকের সন্তানরা যেখানে পড়াশোনা করে সেখানে তো এমন ব্যবস্থা নাই। তাহলে এত তীব্র দাবদাহ কেন এই মন্ত্রীরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে স্কুলে পাঠাচ্ছে? আমাদের প্রশ্ন এখানে, শ্রমিকের সন্তানদেরকে জীবনের নিরাপত্তা দিবে কে? তাদের সন্তানদের জীবন নিরাপত্তা আছে, তাদের সন্তানদের সুস্থতার দরকার আছে। শ্রমিকের সন্তানের সুস্থতার প্রয়োজন নাই। শ্রমিকের সন্তানের জন্য শিক্ষা কার্যক্রম একরকম, আর ওই অবৈধ মন্ত্রী এমপিদের সন্তানদের শিক্ষা কারিকুলাম আরেক রকম। এরা তাদের সন্তানদেরকে এদেশের কারিকুলামে পড়াশোনা করে না, তারা তাদের সন্তানদেরকে বিদেশি কারিকুলামে পড়াশোনা করাচ্ছে, জন্মের পরে কয়েকদিন পরে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে, এমনকি অনেকের জন্ম হচ্ছে দেশের বাইরে। শ্রমিকের সন্তানরা এমন শিক্ষা কারিকুলামে পড়াশোনা করছে যা দিয়ে এই শিক্ষা সমাপনীর পরে কর্মমুখী কোন শিক্ষার মধ্যে কর্মমুখী কোন কাজের মধ্যে সে ঢুকতে পারছে না। একটা শিক্ষা ব্যবস্থা এখানে রয়েছে যে সিলেবাসের মাধ্যমে একজন শিক্ষার্থী তার পাঠ শেষে অর্থাৎ শিক্ষা সমাপনী শেষে সে কর্মে যোগ দিবে, এমন কোন ব্যবস্থা এদেশের শিক্ষা কার্যক্রমে আপাতত নাই। এদেশের যারা এই শিক্ষা কারিকুলাম প্রণয়ন করছে তাদের সন্তানেরা কিন্তু ঠিকই বিদেশি কারিকুলামে পড়াশোনা করে দেশের বাইরে চলে যাচ্ছে, আবার যখন প্রয়োজন